কেমিস্ট্রিতে আজকে হচ্ছে আমরা কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে স্টার্ট করব। আমরা ইলেকট্রনিক কনফিগারেশন সবাই আগের ক্লাসেও আগে অন্যান্য ক্লাসেও শিখছি, বাট ইলেকট্রনিক কনফিগারেশনগুলো অ্যাকচুয়ালি দেখা যায় কিছু কিছু কেসে তোমার এক্সেপশন দেখা যায়। সো সেই এক্সেপশনাল কেসগুলো আমরা আলাদাভাবে লিখে রাখবো। আর অ্যাকচুয়ালি এখানে নতুন কিছু নাই, জাস্ট আমরা আগে যেভাবে করতাম ওইভাবেই করতে হবে, জাস্ট কয়েকটা এক্সেপশনাল কেস আছে। সো ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা ওই যে 4টা রুল শিখে আসছি, পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল, হুন্স প্রিন্সিপাল, তারপর আর হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল, সরি 3টা রুল শিখে আসছি। সেই 3টা রুলই হচ্ছে এখানে বেশি ইফেক্টিভ। আর এছাড়া অ্যাকচুয়ালি এর বাইরে একটা এক্সট্রা রুল আছে, যেখানে হচ্ছে তোমার যেটা বলে যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড অরবিটালগুলো হচ্ছে বেশি স্টেবল। সো ওইটার জন্য দেখা যায় কিছু এক্সেপশন দেখা যায়। সো আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখব। এখন আমরা একদম 1 নাম্বার থেকে 30 নাম্বার অ্যাটম পর্যন্ত সবগুলো ইলেকট্রনিক কনফিগারেশন এখানে লিস্ট করব। সো একদম ফার্স্টে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s1। আমরা এখানে বক্স ডায়াগ্রামটাও আঁকবো, মানে এটা হচ্ছে একটা 1s1, মানে এটাকে যদি আমরা বক্স দিয়ে আঁকি এটা দেখতে এরকম 1s1। দেন আর এটা হচ্ছে একটা 1s অরবিটাল। আচ্ছা, দেন 2 নাম্বার হচ্ছে হিলিয়াম। হিলিয়াম হচ্ছে 1s2। ওকে, আর তার বক্স ডায়াগ্রামটা দেখতে এরকম, যে 1s অরবিটালে দুইটা আলাদা আলাদা স্পিনের 2টা ইলেকট্রন থাকে। দেন 3 নাম্বারে হচ্ছে লিথিয়াম। লিথিয়াম হচ্ছে 3, which is 1s3, সরি 1s2 2s1। অ্যান্ড এটার বক্স ডায়াগ্রামটা এরকম, যে 1s অরবিটালে 2টা ইলেকট্রন আর 2s অরবিটালে একটা ইলেকট্রন। ওকে, দেন 4 বেরিলিয়াম। বেরিলিয়ামে হচ্ছে 1s2 2s2। এটার বক্স ডায়াগ্রাম এরকম, এখানে 2টা, এখানে 2টা। ওকে, দেন এই পাশে লিখি। দেন 5 নাম্বার বোরন। 5 1s2 2s2 2p1। ওকে, এখানে আমাদের দেখো প্রথম সাবশেল হচ্ছে s 1s, সেটার অরবিটালও একটা 1s, আর সেটার ভিতরে 2টা ইলেকট্রন। দেন এই যে 2s যেটা আছে সেটাও একটা 2s অরবিটাল, অ্যান্ড 2s অরবিটালে হচ্ছে 2টা ইলেকট্রন আছে। সরি, এটা ভিতরে হবে, এখানে হচ্ছে 2টা ইলেকট্রন আছে। আর হচ্ছে 2p। 2p হচ্ছে একটা সাবশেল যেটার ভিতরে 3টা অরবিটাল থাকে, 2px 2py 2pz, অ্যান্ড সেটার প্রথমটার মধ্যে একটা ইলেকট্রন আছে। সো এই হচ্ছে বোরন। দেন 6, এখন বাকিগুলো আমি আর এক্সপ্লেনেশন দিব না, জাস্ট লিখে যাব, তোমরাও তুলে ফেলো। কার্বন 6 2 2s2 2p2 1 2 3 4 5 6। এখানে আমরা দেখো হুন্স প্রিন্সিপাল ফলো করতেছি। আমরা ফার্স্টে সবাইকে একটা একটা করে একই স্পিনের ইলেকট্রন দিয়ে যাচ্ছি। দেন আমরা আবার যখন এক্সট্রা ইলেকট্রন চলে আসতেছে তখন সেটাকে আবার প্রথম অরবিটাল থেকে উল্টা স্পিনে ঢুকানো স্টার্ট করছি। ওকে, দেন এরপর 9।
ওকে, সো এটা একদম ফুলফিলড, এটা একটা আইডিয়াল, এটা হচ্ছে একটা ইনার্ট গ্যাস, দ্যাট ইজ এটাতে এটা কোনো ধরনের রিয়াকশন পারফর্ম করে না। দেন আমরা সোডিয়াম থেকে দেখি 1s2 2s2 2p6 3s1, দেন 2p-তে 6টা। আচ্ছা, এখন একটা জিনিস বলি, যখন আমরা অলরেডি একটা ইনার্ট গ্যাস পেয়ে যাব তখন আমরা যেটা করতে পারি, দেখো এইটার এই সেগমেন্টটা এই ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনটার সাথে মিলে। সো আমরা কষ্ট করে ওইটাকে না লিখে, পুরোটা না লিখে, এই ইনার্ট গ্যাসের পোর্শনটুক এভাবে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যান্ড দেন জাস্ট একটা তোমার 3s1 লিখে দিলেই হবে। ওকে, সো এটা বোঝাচ্ছে যে এইটার আগ পর্যন্ত পুরোটাই ওই নিয়নের সাথে মিলে, দেন এক্সট্রা একটা 3s1। এটা আমাদের জন্য আরও ইজি এইভাবে দেখানো। এখন আমরা 3s থেকে এখানে দেখানো স্টার্ট করলাম। দেন সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম 12, এটা হচ্ছে নিয়ন পর্যন্ত পুরোটা সেম, দেন 3s2 অ্যান্ড এখানে 3s এর মধ্যে 2টা ইলেকট্রন আছে। একটু ওয়েট করো, আমার একটা ফোন আসছে। আচ্ছা দেখো, সো এখানে আমরা ম্যাগনেসিয়ামে দেখলাম হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে নিয়ন, দেন 3s2, দেন 13 হচ্ছে অ্যালুমিনিয়াম উইচ ইজ 13 অ্যান্ড এখানে নিয়নের পর জাস্ট 3s2 আর এরপর 3p1, মানে এখানে বক্স ডায়াগ্রামটা আগের মতোই, এই হচ্ছে এখানে জাস্ট একটা। দেন 14 হচ্ছে সিলিকন। সো সিলিকনে আমাদের এই 3p2 আসবে এখানে, বাকি সব সেম। সো নিয়ন 3s2 3p2 অ্যান্ড এখানে এই 2টা আর এখানে হচ্ছে 2টা। হুন্স প্রিন্সিপাল অনুযায়ী আমরা প্রথমে একই স্পিন দেন অপোজিট স্পিনে দিব। দেন 15 হচ্ছে ফসফরাস, নিয়ন 3s2 3p3, 16 হচ্ছে সালফার 16 অ্যান্ড এখানে নিয়ন 3s2 3p4, দেন ক্লোরিন নিয়ন পর্যন্ত, দেন 3s2 3p5। ওকে, এরপর হচ্ছে আরেকটা ইনার্ট গ্যাস উইচ ইজ আর্গন। এখন আর্গনেরটা হচ্ছে নিয়নের পর 3s2 3p6, এখন ও নিজেই একটা ইনার্ট গ্যাস, সো এরপর থেকে আমরা ওকে ইউজ করব। ওকে, সো এখানে 3s2 আর হচ্ছে 3p6। এর পরের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো একটু ডিফারেন্ট হবে। এরপর যেই ডি অরবিটাল চলে আসবে এখন থেকে এইগুলা ডিফারেন্ট হবে। সো এখন আসি পটাশিয়াম 19, 1s2 2s2। আচ্ছা, প্রথমে হচ্ছে পুরোটা আর্গনের মতো, এখানে আমরা আর্গন লিখলাম, বাট দেন 3d থেকে 4s এর এনার্জি কম দেখে 4s এ আগে ইলেকট্রন এন্টার করবে, 3dটা ফাঁকা থাকবে। এখানে আমরা 3dটা লিখবো, বাট এখানে 0 আর এখানে 4s না লিখলেও সমস্যা নাই। সো এখানে এই যে ডি অরবিটাল যেটাতে 5টা অরবিটাল আছে, ডি সাবশেল যেটা 5টা অরবিটাল আছে, সেখানে কোনো ইলেকট্রন নাই, বাট এই 4s অরবিটালের ভিতরে একটা ইলেকট্রন আছে। 20 পটাশিয়ামের পর হচ্ছে ক্যালসিয়াম 20 উইচ ইজ আর্গনের মতো সেম। এইটাতেও অ্যাকচুয়ালি 3dতে কোনো ইলেকট্রন থাকে না। ওকে, 3dতে কোনো ইলেকট্রন থাকে না, 4s এ থাকে 2টা, মানে পুরো 3d অরবিটালটা এখানে ফাঁকা পড়ে থাকে আর 4s অরবিটালের মধ্যে 2টা ইলেকট্রন থাকে। এরপর ক্যালসিয়ামের পর আমরা আসবো স্ক্যান্ডিয়াম 21, আর্গন
এবার 4s যেহেতু ফুলফিলড হয়ে গেছে, 4s এর পর ইলেকট্রন 3d তে এন্টার করে, কারণ 3d এর এনার্জি আবার 4p থেকে কম। সো এখানে 3d তে একটা ইলেকট্রন আসবে, আর এখানে হচ্ছে 4s এ থাকবে দুইটা। ওকে, সো এই পুরো 3d সাবশেলটায় একটা অরবিটালে একটা ইলেকট্রন আর 4s এর মধ্যে দুইটা। স্ক্যান্ডিয়ামের পর এরপর আসি টাইটানিয়াম 22। এখানেও আর্গন তো থাকবেই, আর 4s2 তে ফুলফিল হওয়ার পর এখানে বাকি দুইটা ইলেকট্রন এইখানে থাকবে। সো এখানে এখন এই 5টা ডি অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রন আছে, আর এখানে আছে হচ্ছে 4s এর মধ্যে আছে দুইটা। দেন বাকিগুলো এখানে দেখি। এরপর হচ্ছে ভ্যানাডিয়াম 23। এখানে নিয়ন পর্যন্ত সব, দেন 3d3 4s2। ডি অরবিটালে থাকবে তিনটা, ডি অরবিটালে তিনটা এরকম, আর 4s এ দুইটা। 24 হচ্ছে ক্রোমিয়াম, এইটা এক্সেপশনাল। ওকে, এটার উপর স্টার দিয়ে রাখলাম। সো ক্রোমিয়াম 24টা এক্সেপশনাল কেস। দেখো এখানে নিয়ন পর্যন্ত আছে, ঠিক আছে, দেন এখানে 3d4 হওয়ার কথা, এখানে 4s2 হওয়ার কথা। বাট ওই যে আমরা বললাম ওই তিনটা প্রিন্সিপালের বাইরেও দেখা যায় ইলেকট্রনিক কনফিগারেশনে কিছু এক্সেপশন দেখা যায় একটা রুলের, একটা নিয়মের কারণে। সেটা হচ্ছে, এটা তোমরা 9 10-এও পড়ছো, যে হাফ ফিল্ড বা অর্ধপূর্ণ অ্যান্ড ফুল ফিল্ড বা পূর্ণ অরবিটাল হচ্ছে বেশি সুস্থিত বা স্টেবল। হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড অরবিটালস আর মোর স্টেবল। সো এখানে এই 4s2 থেকে একটা ইলেকট্রন 3d তে যাবে, যাতে দুইটাই হাফ, মানে এখানে কি অবস্থায় আছে দেখো, 3dটা হাফ ফিল্ড অবস্থায় নাই, 4sটা ফুল ফিল্ড অবস্থায় আছে। কিন্তু যদি এই 4sটা ওকে একটা ইলেকট্রন দিয়ে দেয়, মানে একটা ইলেকট্রন যদি এইখানে ট্রান্সফার করে দেয়, তাহলে দেখো ও হাফ ফিল্ড হইলো, আবার ও হাফ ফিল্ড হইলো। এখন একজন ফুল ফিল্ড, একজন কমপ্লিটলি ভালো অবস্থায় আছে আর একজন খারাপ অবস্থায় আছে, ওইটার চেয়ে দুইজনই মোটামুটি ভালো অবস্থায় আছে, এইটা বেটার। সো এইটা একটা এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন। দেন আমরা ম্যাঙ্গানিজেরটা দেখি 25। সরি, ম্যাঙ্গানিজ 25, নিয়ন, দেন এখানে 3d 4s। হ্যাঁ জোহার বলো। কোনটা? এটা জাস্ট আমি ইলেকট্রনিক কনফিগারেশনগুলো বুঝাচ্ছি, এক্সামে এগুলো আসলে তুমি ইদার জাস্ট এটা দিতে পারো অথবা ব্লক ডায়াগ্রাম দিতে পারো, যে কোনো একটা দিলেই হয়। আর অনেক সময় কোশ্চেনে তোমার দুইটাই চাই, সো তখন দুইটাই দেখাবো। আচ্ছা, সো 3d এখানে দেখো, এখানে হচ্ছে 3d5 4s2। ওকে, এইটা দুইটাই ফুলফিল্ড অবস্থা, একটা ফুলফিল্ড একটা হাফ ফিল্ড অবস্থা আছে, এটা ফাইন, এটা এমনিতেই স্টেবল। দেন এরপর হচ্ছে আয়রন 26, নিয়ন পর্যন্ত সব ঠিকঠাক, 3d6 4s2। ওকে, দেন কোবাল্ট 27, কোবাল্ট 27, আর এখানে হচ্ছে নিয়ন 3d7 4s2। এরপর হচ্ছে নিকেল, কোবাল্ট দেন নিকেল 28, নিয়ন 3d8 4s2। হ্যাঁ রাহাত বলো। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এইগুলো আর্গন হবে। হ্যাঁ, এগুলো নিয়ন দেখে ফেলছি, এগুলো আর্গন, সে আর্গন। আর্গন, দেন এদিকে দেখো, এইটা দেখো 3d9 4s2 হওয়ার কথা, বাট ওকে যদি ও একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে ও নিজেও হাফ ফিল্ড হয়, ও ফুলফিল্ড হয়, ওইটা বেশি স্টেবল। ওকে, একটা হাফ, মানে একটা একদমই হাফ ফিল্ডও না ফুল ফিল্ডও না, আর একটা ফুল ফিল্ডের চেয়ে
একটা হাফ ফিল্ড আর একটা ফুল ফিল্ড, এইটা বেটার। সো আমরা এখানে 4s থেকে একটা ইলেকট্রন এইখানে ট্রান্সফার করে দিব। এটা একটা এক্সেপশনাল কেস। আর 30 হচ্ছে লাস্ট ওয়ান, জিঙ্ক 30, আর্গন 3d10 4s2। ওকে, সো এই 30টা ইলেকট্রনিক কনফিগারেশনই বেসিক্যালি আমাদের লাগবে, পরীক্ষায় এগুলোর বাইরে তেমন আসে না। এখন আমরা নর্মাল অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন করলাম, এবার দেখব কিভাবে ক্যাটায়ন বা অ্যানায়নের ইলেকট্রনিক কনফিগারেশন করতে হয়। সো এটার জন্য আমরা একটা অ্যানালজি মনে রাখবো। দেখো, এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়নস, ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়নস। সো ধরো এরকম যে এটা একটা ক্লাসরুম, ওকে, এটা ক্লাসরুম, অ্যান্ড ওই ক্লাসরুমে এটা হচ্ছে একটা দরজা, আর এই ক্লাসরুমে ধরো আমি পড়াই, আর ওইখানে আমি সবার সিট ফিক্স করে রাখছি, ঠিক আছে, সব স্টুডেন্টের সিট হচ্ছে ফিক্সড, ওকে। আচ্ছা, সো ধরো কিছু স্টুডেন্ট এসে এখানে বসলো, আমি ক্লাস নিচ্ছি। এরপর ধরো একটা স্টুডেন্ট লেট কামার, সে একটু পরে আসছে, কিন্তু যেহেতু সিট ফিক্স করা, ওর সিটে তো কেউ বসবে না, তাই না? সো ও এসে, মানে ওর এইটা টেনশন নাই যে ওর সিটটা সামনে ছিল কিন্তু ও দেরিতে আসলেও হয়তো সিট মিস করবে, এই টেনশন ওর নাই। ও দেরিতে আসলেও ওর নিজের সিটে গিয়েই বসতে পারবে, কারণ এখানে সবার সিট ফিক্সড, ওকে, এটার কোনো ধরনের ডেভিয়েশন নাই। সো আমরা দেরিতে আসলেও, মানে পরবর্তীতে যে আসবে সে তার নিজের ফিক্স করা সিটেই বসবে, ওকে। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানায়নের ইলেকট্রনিক কনফিগারেশনের মতো, যে অ্যানায়নের ইলেকট্রনিক কনফিগারেশনের পর লাস্ট যে ইলেকট্রনটা আসবে তার যেইখানে ঢোকার কথা সেইখানেই সে ঢুকবে। এমন না যে লাস্ট অরবিটালে বসে যাবে, তা না, যেখানে তার বসার কথা সেইখানেই বসবে, ওকে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, ধরো আমরা নিকেলের এক্সাম্পল দেখি, নিকেল। সো আমি নিকেল মাইনাসের ইলেকট্রনিক কনফিগারেশন জানতে চাই। নিকেল মাইনাসে, নিকেলে এমনিতে 28টা থাকে, নিকেল মাইনাসে 29টা ইলেকট্রন। সো এই যে আর্গন, দেন 3d 8 4s 2, ওকে। সো এর পরের মানে এখানে এই আচ্ছা, নিকেল দিয়ে একটু পরে দেখাই, আমি অন্য একটা এক্সাম্পল আগে দেখাইনি, আরেকটা দেখাই, তাহলে এটা ভালো মতো বুঝবা। ধরো কোনটা দেখাই, ধরো আর্গন দিয়ে দেখাই। আর্গন 18, যদি আর্গনের অ্যানায়ন প্রডিউস করা এক্সট্রিমলি টাফ, বাট আমরা ধরে নিচ্ছি যে এখানে আর্গনে আমরা করতেছি 1s2 2s2 2p6 3s2 3p6, ওকে। সো এখন আর্গন মাইনাসের ইলেকট্রনিক কনফিগারেশন মানে এক্সট্রা একটা ইলেকট্রন আসবে। এখন সেই এক্সট্রা ইলেকট্রনটা কি এখানে এসে তোমার দেখো এখানে 3d অরবিটাল ফাঁকা পড়ে আছে, 4s অরবিটাল ফাঁকা পড়ে আছে। সো এক্সট্রা ইলেকট্রনটা কি এসে এই 3dতে বসবে না, পরের ইলেকট্রনটার জন্য কোন সিটটা ফিক্স করা ছিল আগে থেকেই, 4s। সো সে ওই 4s-এই বসবে, সে এই 3dতে আর ঢুকবে না। মানে নর্মালি ইলেকট্রনিক কনফিগারেশন যেভাবে করো ওইভাবেই করবা। মানে সহজ কথায় যদি বলি, তুমি যখন একটা অ্যানায়নকে পাবা তখন তার অ্যাটমিক নাম্বারের সাথে ওই চার্জটা অ্যাড করবা, মানে 18, এখানে কত অ্যানায়নের চার্জ কত -1, প্লাস করো 19, মানে কয়টা ইলেকট্রন থাকবে 19। তুমি এইটাকে একটা নর্মাল 19 ইলেকট্রনের ইলেকট্রনিক কনফিগারেশন মনে করে কনফিগার করে দিবা, কারণ সবার তো সিট ফিক্সড, এখানে কোনো উল্টাপাল্টা কিছু হবে না। সো ওই 19টা ইলেকট্রন ধরেই তুমি মেইন ইলেকট্রনিক কনফিগারেশনটা করে দিবা। যেমন এখানে এই যে এক নাম্বার লাস্টের ইলেকট্রনটা 4s-এ ঢুকছে, বুঝতে পারছো? লাস্ট ইলেকট্রনটা হচ্ছে 4s-এই ঢুকছে। এরপর ধরো আর্গন 2-, তখনও লাস্ট ইলেকট্রনটা 4s-এই ঢুকবে, সিট ফিক্স করা। মানে নর্মালি 20টা ইলেকট্রনের জন্য তুমি যেভাবে করতা, 20টা ইলেকট্রনের একটা কেস যেমন ক্যালসিয়ামের জন্য যেভাবে করছো সেটাই, ওকে। অ্যানায়ন পাওয়া মানে হচ্ছে ইলেকট্রন টোটাল কয়টা আছে সেইটা বের করে
ওই অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশন করে দেওয়া। ওকে, এবার যদি আর্গন 3 মাইনাসের জন্য আমরা বের করি, তো সে কি তার পরে লাস্টের বেঞ্চে বসে যাবে? 4P-তে ঢুকবে না, তার জন্য সিট ফিক্স করা ছিল 3D, সো সে ওই 3D-তেই ঢুকবে। এসে তার জন্য এই সিটটা ফাঁকা রয়ে গেছে, সো সে তার ওই সিটেই ঢুকবে। মানে নর্মালি এখানে 18 + 3 কত হয়? টোটাল 21টা ইলেকট্রনের জন্য যে ইলেকট্রনিক কনফিগারেশন আছে স্ক্যান্ডিয়াম, ওইটার মতো ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে। তো অ্যানায়নের জন্য ব্যাপারটা এরকম। এবার চিন্তা করো যে ধরো ক্লাস নেওয়া শেষ, ওকে, ক্লাস নেওয়া শেষ, এখন যখন স্টুডেন্টটা বের হবে তখন কি এরকমভাবে বের হবে যে সিট ফিক্স করা, সো সামনের জনরা আগে বা এরকম কিছু, বা সবাই কি একটা সিকোয়েন্স মেনটেন করে বের হবে? মানে এখানে তখন কি এইটা চিন্তা করব যে লাস্ট ইলেকট্রনটা কোথায় বসছিল সে বের হয়ে যাবে, তারপর তার আগের ইলেকট্রনটা কোথায় বসছিল সে বের হবে, ওরকম না। বের হওয়ার সময় যে দরজার যত কাছে সে তত আগে বের হয়ে যাবে, তাই না? তো ক্যাটায়নের ক্ষেত্রেও তাই, ক্যাটায়নের ক্ষেত্রেও তাই, যে লাস্টে আসছে সে আগে বের হবে, ব্যাপারটা ওরকম না। যে বাইরে আছে সবচেয়ে দরজার কাছে আছে সে সবার আগে বের হবে। যেমন এখানে আমরা ওই যে আর্গন, যেমন ধরো এইখানে এইটা স্ক্যান্ডিয়ামের জন্য দেখি, স্ক্যান্ডিয়াম প্লাস, ওকে, স্ক্যান্ডিয়াম 21, এটা হচ্ছে 1s2 2s2 2p6 2p6 3s2 3p6 4s2 3d1। আমরা জানি লাস্ট ইলেকট্রন এই ক্লাসে লাস্টে কে আসছে, এইটা। সো যে লাস্টে আসছে সে কি লাস্টে বের হবে না, দরজার সবচেয়ে কাছে কে, 4s, সো ইলেকট্রনটা বের হয়ে যাবে এই 4s থেকে আগে। সো তুমি যখন স্ক্যান্ডিয়াম প্লাস করবা, অনেকেই যেটা ভুল করে ভাবে যে 3D-তে তো ইলেকট্রনটা লাস্টে আসছে, তো 3Dর ইলেকট্রনটা বের করে দিই, এটা পসিবল না। পসিবল হচ্ছে যেটা গেটের কাছে সেইখান থেকে একটাকে বের করে দেওয়া। তো 4s1, স্ক্যান্ডিয়াম 2 প্লাস করো, তখন এই 4s একদমই নাই। দেন স্ক্যান্ডিয়াম 3 প্লাস করো, তখন 3D থেকে বের হয়ে যাবে। সো ক্যাটায়নের ক্ষেত্রে সিম্পলি লাস্ট অরবিটাল থেকে বের করে দিব। এখানে লিখি আমরা, জেনারেল রুল হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশনের নর্মাল ইলেকট্রন কনফিগের লাস্ট অরবিটাল থেকে ইলেকট্রন বের করে দিব। ওকে, আর অ্যানায়নের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন বের করে নিয়ে, টোটাল ইলেকট্রন নাম্বার বের করে নিয়ে দেন নর্মালি ইলেকট্রন কনফিগারেশন করব। নর্মালি ইলেকট্রনিক কনফিগারেশন করব। ওকে, এটা হচ্ছে রুল। যেমন আমরা এখন ট্রাই করি, ধরো কপার প্লাস, ওকে, সো কপার হচ্ছে আমরা জানি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, আর হচ্ছে এদিকে 4s1, দেন এদিকে হচ্ছে 3d10। সো কপার প্লাস বলছে, সো সিম্পলি লাস্টের এটা বের করে দিব। ক্যাটায়ন বললে নর্মাল ইলেকট্রন কনফিগ লিখে লাস্টের থেকে একটা একটা করে ইলেকট্রন বের করতে থাকবে। আর যদি অ্যানায়ন বলতো, যেমন ধরো নিকেলের যদি অ্যানায়ন ফর্ম করা, আচ্ছা নিকেল না দিয়ে আমরা ধরো সালফার দিয়ে করি, সালফার 16। সো আমি বললাম সালফার 2 মাইনাসের ইলেকট্রনিক কনফিগারেশন করো। সো তুমি আগে নর্মালটা লিখবা না, তুমি যেটা করবা টোটাল ইলেকট্রন কয়টা হবে এখানে, 16 + 2 18। সো 18টা ইলেকট্রনওয়ালা একটা ইলেকট্রনিক কনফিগারেশন যেরকম হয় সেইভাবে লিখবা, যে ওইটাকে একটা আর্গন মনে করবা, 1s2 2s2 2p6 3s2 3p6। ওকে, দেন ধরো নিকেলের জন্য যদি দেখাই, নিকেল 2 মাইনাস, হচ্ছে নিকেল 2 মাইনাস না, ধরো নিকেল মাইনাস। তো এখানে টোটাল কয়টা ইলেকট্রন হবে, 28 + 1 29ওয়ালা ইলেকট্রনের জন্য তুমি নর্মালি যেভাবে ওই যে কপারেটটা যেভাবে করতা ওইভাবেই করবা, 1s2 2s2 2p6 3s2 3p6
4s2 3d9, ওইখানে আবার তোমার কি করতে হতো, একটাকে ট্রান্সফার করে এখানে দিয়ে দিতে হতো। এইটা হচ্ছে নিকেল মাইনাসের ইলেকট্রনিক কনফিগারেশন। বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে, আগে নিকেলেরটা লেখে, যে নর্মালি নিকেলেরটা যেরকম হয় 3d8 4s1 4s2, দেন তারা যেটা করে যে নিকেল মাইনাস যেহেতু একটা এইখানে দিয়ে দেয়, বাট এইটা তো ভ্যালিড না, এখানে ভ্যালিড হবে 10-1। ওকে, সো এর জন্য এইভাবে মনে রাখবা যে অ্যানায়নের ক্ষেত্রে টোটালটা বের করে নর্মালি ইলেকট্রন কনফিগারেশন করবো, আর ক্যাটায়নের ক্ষেত্রে নর্মালটা আগে করে দেন বাইরে থেকে বের করে দিব। ঠিক আছে, তো এইভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব। সো ইলেকট্রনিক কনফিগারেশন রিলেটেড ডিসকাশন এইটুকুই ছিল। এখানে বইয়ে ওই আমি আগের দিন যা যা পড়াইছি, যে চার্ট পড়াইছিলাম একটা, ওইগুলো রিলেটেড কিছু ডিসকাশন আছে। আর এছাড়া এরকম টাইপের কিছু কোশ্চেন আছে যে কোন কোয়ান্টাম নাম্বারের সেটটা পারমিটেড, কোনটা পারমিটেড না। যেমন আমি তোমাকে 4টা এক্সাম্পল দিই। ধরো n = 2, l = 1, m = 0, s = +½ এটা কি পারমিটেড নাকি না? আমরা দেখি l এর ভ্যালু হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত হয়, সেটা আছে ওকে। m এর ভ্যালু -l থেকে +l পর্যন্ত হয়, সেটাও আছে ওকে। আর স্পিন +½ -½ এর মধ্যে হয়, সো এটা একটা পারমিটেড কোয়ান্টাম নাম্বার সেট। দেন বি নাম্বার আরেকটা এক্সাম্পল দেখি। n = 3, l = 2, m = +3, s = +½ এটা পারমিটেড কিনা? l এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত হয়, n-1 হচ্ছে 2, l এর ভ্যালু তার মধ্যেই আছে। বাট m এর ভ্যালু -l থেকে +l এর মধ্যে হয়, যেটা এখানে নাই, সো এটা আর পারমিটেড না। ওকে, সো এইভাবে আমরা এই পারমিটেড কিনা এটা চেক করতে পারি। আর আর এছাড়া ওই যে কোন অরবিটালের চেয়ে কার এনার্জি বেশি, এটা তো আউফবাউ প্রিন্সিপাল দিয়ে চেক করতেই পারবা, সো ওইটাও পারো। আর এছাড়া আর কি আছে, এটা এই কয়টা জিনিস। ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাকচুয়ালি সহজ কোশ্চেন আসে, ক্রিয়েটিভের বি এর কোশ্চেনগুলো, যে কোনটা পসিবল কোনটা পসিবল না। ওকে, আচ্ছা, আর কোন কোন ইলেকট্রনিক কনফিগারেশনগুলো বেশি স্টেবল সেটা একটু লিখে দেই। যেমন np3, লাস্টে np3 বা লাস্টে np6, দেন nd5, nd10, দেন nf7, মানে হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড, প্রত্যেকটারই হাফ ফিল্ড বা ফুল ফিল্ড। এই যে এটা হাফ ফিল্ড এগুলো, আর এগুলো হচ্ছে ফুল ফিল্ড। সো এগুলো হচ্ছে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনের কিছু এক্সাম্পল। ওকে, আচ্ছা, সো ইলেকট্রনিক কনফিগারেশনের পার্টটা শেষ। এবার আমরা দেখব ফ্লেম টেস্ট। বইতে ইলেকট্রনিক কনফিগারেশনের পর দেখবা ওই যে তোমার স্পেকট্রামের ম্যাথগুলো দেওয়া, ওইগুলো আমরা অলরেডি পড়ে আসছি, ওই যে লাইম্যান সিরিজ, বামার সিরিজ, ওগুলো দেখা আছে। সো বইয়ের সাথে একটু সিকোয়েন্সটা আলাদা, বইতে ওইগুলো একটু আগে পরে করছে আর কি। ওকে, সো আমরা এখন দেখব ফ্লেম টেস্ট। অ্যান্ড এই ফ্লেম টেস্ট জিনিসটা খুব ইন্টারেস্টিং। এটা কেমিস্ট্রি ল্যাবে তোমাদের করে দেখাবে, একদম ফার্স্ট এক্সপেরিমেন্টে এটা। যে ফ্লেম টেস্টের আইডিয়া হচ্ছে যে এক এক ধরনের আমরা বিভিন্ন ধরনের মেটাল আইডেন্টিফাই করার জন্য শিখা পরীক্ষা বা ফ্লেম টেস্ট করতে পারি। তো এটা আইডিয়া হচ্ছে এরকম যে একটা ক্যান্ডেল থাকবে, বা একটা বার্নার থাকবে, বুনসেন বার্নার এরকম। আর সেই বার্নার দিয়ে আমরা খুব হাই টেম্পারেচারে অক্সি অ্যাসিটিলিন ফ্লেম বা নর্মাল ফ্লেম জ্বালাবো। এখন আমি যদি মেটাল টেস্ট করতে চাই, সেটার জন্য ফ্লেম টেস্ট বলতে একটা টেস্ট আছে। অ্যান্ড এটার আইডিয়া হচ্ছে যে আলাদা আলাদা মেটাল, তাদেরকে যদি এই ফ্লেমের ভিতরে রাখা হয়, দেখা যায় এই ফ্লেমটার কালার চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা যদি এখানে ধরো এখানে আমরা কয়েকটা মেটাল দিয়ে ট্রাই করি। যেমন ধরো প্রথমে আমরা সোডিয়াম রাখবো, সোডিয়ামের পাশাপাশি আমরা ক্যালসিয়াম দিতে পারি, তারপর হচ্ছে কপার। ওকে, আর এছাড়া আর কি আছে, ধরো আয়রন, হ্যাঁ এই কয়টা দিয়েই করি। আর হচ্ছে পটাশিয়ামও। আচ্ছা, আয়রনটা বাদ দিই, এই কয়টা দেখি, সোডিয়াম, ক্যালসিয়াম, কপার আর হচ্ছে পটাশিয়াম। সো এইটা এক্সপেরিমেন্টটা করার ওয়ে হচ্ছে যে তোমার কাছে একটা প্লাটিনামের ওয়্যার থাকবে, এরকম একটা থাকে, স্প্যাচুলার মতো থাকে, সেইটার মাথায় একটা
প্লাটিনামের ওয়্যার লাগানো থাকে এরকম। অ্যান্ড সেই প্লাটিনাম ওয়্যারটা এই যে মেটালগুলো দেখতেছো, এই মেটালগুলোর বিভিন্ন সল্ট রাখা থাকে, মানে কেমিস্ট্রি ল্যাবে এরকম প্রত্যেকটা মেটালের সল্ট আলাদা আলাদা এরকম বাটিতে রাখা থাকে। যেমন সোডিয়ামের এটা ধরো একটা সোডিয়াম ক্লোরাইড সল্ট, ওকে, ক্যালসিয়ামের এটা ধরো ক্যালসিয়াম ক্লোরাইড সল্ট বা যে কোনো সল্ট, কপারের এটা ধরো কপার সালফেট, আচ্ছা কপার সালফেট না, এখানে ধরো কপার ক্লোরাইড, ওকে, দেন পটাশিয়াম ক্লোরাইড, এরকম কিছু সল্ট রাখা আছে। সো যেটা করতে হয় এই প্লাটিনামের ওয়্যারটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে একটু ধুয়ে নিতে হয় ফার্স্টে। মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কিছু ড্রপ দিয়ে এটার উপর কয়েকটা ড্রপ দিতে হয়। দেন দেওয়ার পর এইখানে যে প্লাটিনামের যে ওয়্যারটা, সেই ওয়্যারটাকে এই লবণগুলোতে একটু ভিতরে রাখতে হয়। সো এটার গায়ে কিছু লবণ লেগে যায়, অ্যান্ড দেন ওইটাকে তুমি যদি এই ফ্লেমের ভিতরে ধরো, দেখবা যে আগুনের কালার চেঞ্জ হয়ে গেছে। সো এই কালারগুলো কীভাবে কীরকম কালার দেখা যায়, সেটা হচ্ছে যে তুমি যদি এখানে সোডিয়াম ধরো, তাহলে তুমি এই কালারটা গোল্ডেন ইয়েলো দেখবা। সো আমরা একটা লিস্ট বানাই যে ফর সোডিয়াম এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো। ওকে, দেন তোমার এরপর হচ্ছে পটাশিয়াম। ধরো এখানে যদি পটাশিয়াম রাখি, তাহলে আমরা একদম রেড কালার দেখবা যে তুমি এরকম প্লাটিনামের ওয়্যারে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দেন এই ক্যালসিয়ামের সল্টে একটু এটাকে লাগায়, দেন যখন এই আগুনের মধ্যে ধরবা বা আগুনটা লাল কালারের হয়েছে। দেন থ্রি হচ্ছে আমরা এরপর কপার রাখবো। সো কপারকে রাখলে দেখা যাবে ব্লুইশ গ্রিন কালার দেখা যাবে, ব্লুইশ গ্রিন। আর দেন আমরা যখন পটাশিয়ামের একটা সল্ট দিব, তখন আমরা কালারটা দেখব ভায়োলেট কালার। ওকে, সো এই ফ্লেম টেস্ট দিয়ে অ্যাকচুয়ালি কী লাভ? ফ্লেম টেস্ট দিয়ে আমরা এই একটা আননোন মেটাল কিছুটা গেস করতে পারি যে এটা কোন মেটাল। যেমন ধরো তোমার কাছে এগুলো দেওয়া আছে, বাট এগুলোর নাম বলা নাই, কোনটা কোন মেটালের সল্ট এটা বলা নাই। এখন তুমি কিভাবে বুঝবা কোনটা কোন মেটাল আছে? তো তুমি ফ্লেম টেস্ট করে একটা আইডিয়া পেতে পারো। যদিও মেটালের আয়ন টেস্টের জন্য আরও প্রিসাইজ টেস্ট আছে, বাট ইনিশিয়ালি একটা কোনো রকম আইডিয়া পাওয়ার জন্য ফ্লেম টেস্টটা বেশ কাজের। সো তুমি যদি দেখো যে এখানে এটা দেওয়ার পর এই পুরো ফ্লেমটা রেড হয়ে গেছে, তখন তুমি বুঝবা যে এটা হইতে পারে এটা ক্যালসিয়াম। হইতে পারে বলতেছি কারণ একদম শিওরলি বলা যায় না, দেখা যায় অনেক মেটাল একই কালার দিতে পারে, বাট এই 4টা মেটালই আমাদের বেশি প্রয়োজন। তো এই 4টা মেটালের জন্য দেখা যায় যে এগুলো আলাদা আলাদা কালার শো করে। ওকে, আচ্ছা, সো ফ্লেম টেস্টের এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে কেমিস্ট্রি ল্যাবে দেখাবে। এটা থিওরিটিক্যাল কোনো কিছু আসে না, এমসিকিউতে আসে যে কোন মেটালের জন্য কোন কালার শো করে, এইটুকুই। আর আইডিয়াটা তুমি কেমিস্ট্রি ল্যাবে দেখবা। আচ্ছা, সো এবার আমরা এই চ্যাপ্টারের সলিউবিলিটি পোর্শনটা স্টার্ট করব। সলিউবিলিটি বা বাংলায় হচ্ছে দ্রাব্যতা। এটা বলতে গেলে পুরো একটা আলাদা চ্যাপ্টার। সো সলিউবিলিটি, এখানে সলিউবিলিটির সাথে আরও 2টা জিনিস রিলেটেড, সেটা হচ্ছে একটা হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট, আর একটা হচ্ছে আয়নিক প্রোডাক্ট। একটা হচ্ছে দ্রাব্যতা গুণফল আর একটা হচ্ছে আয়নিক গুণফল। ওকে, আচ্ছা, এখন আমরা আসি যে এই সলিউবিলিটি জিনিসটা কি। সলিউবিলিটি নিয়ে ডিসকাস করার আগে আমাদের একটু সলিউশন নিয়ে ডিসকাস করতে হবে, যে সলিউশন অ্যাকচুয়ালি কি জিনিস। আচ্ছা, ধরো এখানে একটা বিকারের মধ্যে আমি একটা সলিউট নিছি আর একটা সলভেন্ট নিছি। সো আমরা জানি যে অ্যাকচুয়ালি কিছু আলাদা আলাদা কম্পাউন্ডকে মিক্স করা মানে হচ্ছে একটা মিক্সচার ক্রিয়েট করা, যারা নিজেদের মধ্যে কোনো ধরনের রিয়াকশন হয় না, এরকম কিছু কম্পাউন্ডকে মিক্স করা মানে হচ্ছে একটা মিক্সচার বা একটা তোমার মিশ্রণ তৈরি করা। ওকে, সো
এই মিক্সচারগুলোর মধ্যে একটা স্পেশাল টাইপ অফ মিক্সচার হচ্ছে সলিউশন। সব মিক্সচার কিন্তু সলিউশন না। সলিউশন হচ্ছে সেই টাইপ অফ মিক্সচার যেটা হোমোজেনাস। হোমোজেনাসের বাংলা হচ্ছে সমসত্ব। এটা দিয়ে কি বোঝায় আমি একটু পরে বলতেছি। যেটা হচ্ছে হোমোজেনাস বা সমসত্ব। আর এখানে প্রত্যেকটা পার্টিকেলের সাইজ ন্যানো স্কেলে হয়। ওকে, সো আমরা সলিউশন মানে যে কোনো মিক্সচারকেই সলিউশন বলতে পারবো না। সলিউশন হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া থাকে সেটা হচ্ছে যে সেই সব মিক্সচারকে আমি সলিউশন বলবো যেখানে ওই মিক্সচারগুলো হচ্ছে হোমোজেনাস। হোমোজেনাস মানে হচ্ছে যে এখানে সব জায়গায় পার্টিকেলগুলো ইভেনলি ডিস্ট্রিবিউটেড হবে। এমন হবে না কোনো জায়গায় সলিউট একটু বেশি, কোনো জায়গায় সলিউট কম, এরকম হবে না। ওকে, সো সলিউশন হচ্ছে অবশ্যই এমন একটা মিক্সচার যেটা হোমোজেনাস হবে আর যেখানে পার্টিকেলগুলো খুবই স্মল রেঞ্জের হবে। ওকে, পার্টিকেল সাইজ ইজ ইন ন্যানোস্কেল। সো এইসব কেসে আমরা বলতে পারবো যে এই মিক্সচারটা একটা সলিউশন। এখন আমাদের অ্যাকচুয়ালি মিক্সচার নিয়ে কিছু পড়তে হবে না, আমরা সবসময় সলিউশন নিয়েই পড়বো। মিক্সচার নিয়ে আমাদের তেমন ডিসকাশন নাই। সো আমরা মেইনলি সলিউশন নিয়ে পড়বো। এখন এই সলিউশন অ্যাকচুয়ালি অনেক টাইপের হতে পারে। সলিউশনের ক্লাসিফিকেশন অনেকভাবে করা যায়। তোমরা এগুলো ছোট ক্লাসে হালকা পাতলা পড়ে আসার কথা। সলিউশন অ্যাকচুয়ালি অনেক ধরনের হতে পারে। যেমন একটা হচ্ছে লিকুইড সলিড সলিউশন। লিকুইড সলিড সলিউশন যেমন ধরো ওয়াটার আর সল্ট, এটা একটা লিকুইড সলিড সলিউশনের এক্সাম্পল। দেন লিকুইড সলিউশনও হতে পারে। যেমন ব্রোমিনকে আমি যদি কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে রাখি সেটা হচ্ছে একটা লিকুইড সলিউশন। ইভেন গ্যাস সলিউশনও হতে পারে। তারপর গ্যাস সলিড সলিউশনও হতে পারে। গ্যাস সলিড সলিউশনের একটা এক্সাম্পল হচ্ছে স্মোক। ওকে, সো স্মোক হচ্ছে আলাদা, আমি স্মোক লিখি। স্মোক আলাদা। সো স্মোক একটা গ্যাস সলিড সলিউশন, কারণ দেখো স্মোকের মধ্যে বা ধোঁয়ার মধ্যে অ্যাকচুয়ালি সলিউট হচ্ছে গ্যাস পার্টিকেল, আর ওইটার ভিতরে কিন্তু ওই যে ওইটার ভিতরে কিন্তু কার্বনের সলিড পার্টিকেল, তারপর সালফারের সলিড পার্টিকেল ইটসেট্রাও থাকে। সো এই টাইপের সলিউশনগুলো হচ্ছে গ্যাস সলিড সলিউশন। ওকে, তারপর গ্যাস সলিউশনের এক্সাম্পলটা আমি পরে দিচ্ছি। এরপর ধরো আরেকটা টাইপের সলিউশন হতে পারে যে গ্যাস লিকুইড সলিউশন। গ্যাস লিকুইড সলিউশনে অনেক ধরনের এক্সাম্পল হতে পারে। যেমন ধরো এই যে আমরা যে বেভারেজ খাই, কার্বনেটেড যত বেভারেজ আছে সব হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাস লিকুইড সলিউশনের এক্সাম্পল। যেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ওয়াটারের ভিতর তোমার সলিউশন হিসেবে মানে সলিউট হিসেবে রেখে দেওয়া হয়। তো কার্বনেটেড বেভারেজগুলো হচ্ছে গ্যাস লিকুইড সলিউশনের আন্ডারে পড়ে। আবার গ্যাস সলিড সলিউশন দেখলাম স্মোক। আবার গ্যাস সলিউশনের অ্যাকচুয়ালি তেমন এক্সাম্পল যদি দেই, এটা অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাটমসফিয়ার সেটাই অ্যাকচুয়ালি একটা গ্যাস সলিউশন। কারণ এখানে সলিউট বলতে আমরা বলতে পারি যে অন্য মানে ধরো আমাদের যে অ্যাটমসফিয়ার আছে সেই অ্যাটমসফিয়ারে কি নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম ইত্যাদি অনেক ধরনের গ্যাস থাকে, তাই তো, কার্বন ডাইঅক্সাইড। আর সেইটার মধ্যে যদি কোনো একটা স্পেশাল আলাদা টাইপের একটা গ্যাস থাকে, ধরো সালফার ডাইঅক্সাইড, তখন ওই সালফার ডাইঅক্সাইডটা হচ্ছে এখানে একটা গ্যাস সলিউশন ক্রিয়েট করছে, যেখানে সলিউট হচ্ছে এই বেশি অ্যামাউন্টে যারা আছে তারা, আর সালফার ডাইঅক্সাইড যেহেতু কম অ্যামাউন্ট আছে, সো আমরা বলতে পারি এটা একটা সলিউশন যেখানে সালফার ডাইঅক্সাইড হচ্ছে সলিউট, আর এই নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড এরা সবাই মিলে হচ্ছে সলভেন্ট। সো আমরা এতদিন ভাবতাম যে সলিউশন মানেই একটা লিকুইড কিছু, বাট ব্যাপারটা এরকম না। এটা লিকুইড সলিড সব অল পসিবল ফরমেশন হতে পারে। ওকে, মেইন কথা হচ্ছে এমন মিক্সচার যেটা হচ্ছে হোমোজেনাস, যেখানে সব জায়গায় ইভেনলি পার্টিকেলগুলো ডিস্ট্রিবিউটেড থাকে। ওকে, আর যেখানে পার্টিকেলের সাইজগুলো খুব ছোট হয়। সো এইগুলোকে আমরা সলিউশন বলবো।
সো সলিউশন অ্যাকচুয়ালি দুইটা পোর্শন দিয়ে বানানো। যে কোনো সলিউশনে দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে সলভেন্ট আর একটা হচ্ছে সলিউট। সো কোনটা সলভেন্ট কোনটা সলিউট? নর্মাল সলিউশন আমরা বলে দেই যে সলভেন্ট হচ্ছে লিকুইডটা, বাট যদি দুইটাই লিকুইড হয় বা দুইটা সলিড হয়, দুইটাই গ্যাস হয়, তখন সলভেন্ট হচ্ছে যে কম্পারেটিভলি অ্যামাউন্টে বেশি, কম্পারেটিভলি হাই ইন অ্যামাউন্টের দিক থেকে যেটা বেশি থাকে সেটাকে আমরা সলভেন্ট বলি, আর সলিউট বলি যেটা হচ্ছে কম থাকে। ওকে, সো এটা হচ্ছে সলিউশনের কিছু বেসিক আইডিয়া। এখন সলিউশনের এরকম ক্লাসিফিকেশনের পাশাপাশি এটা হচ্ছে মানে সলভেন্ট আর সলিউটের উপর বেস করে ক্লাসিফিকেশন। এরকম অ্যাকচুয়ালি আমি এখানে কয়েকটা লিখি নাই, সলিড লিখি নাই, সো ওইগুলো একটু লিখে নিবা। সো সলিউশনের মেইন যে ক্লাসিফিকেশনটা আমরা এই চ্যাপ্টারে দেখব সেটা হচ্ছে যে সলিউশনকে সলিউটের অ্যামাউন্টের উপর বেস করে তিনটা ক্লাসিফিকেশনে আনা যায়। একটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন বা হচ্ছে তোমার, আচ্ছা আমি পুরোটা আগে লিখি, স্যাচুরেটেড সলিউশন, আনস্যাচুরেটেড সলিউশন, আর আরেকটা হচ্ছে ওভার স্যাচুরেটেড বা প্রিসিপিটেড সলিউশন। ওভার স্যাচুরেটেড or precipitate solution. আচ্ছা, সো স্যাচুরেটেড সলিউশন মানে কি? ধরো এখানে একটা বিকারের ভিতরে আমি একটা সলভেন্ট নিয়ে একটা সলভেন্ট আর একটা সলিউট নিয়ে আমি এখানে একটা সলিউশন বানাচ্ছি। সলভেন্ট ধরো ওয়াটার, আর সলিউট ধরো হচ্ছে চিনি। সুগারকে আমরা সলিউট হিসেবে নিচ্ছি, আর ওয়াটারকে আমরা সলভেন্ট হিসেবে নিচ্ছি। সো এখন একটা জিনিস চিন্তা করে দেখো যে আমরা প্রথমে ধরো 1 চামচ চিনি দিলাম, দেখলাম যে এটা তেমন খুব বেশি মিষ্টি হয় নাই, সো আমরা কি করলাম, আরও চিনি দিলাম, অ্যান্ড দেখলাম যে চিনি দিলে ওইটা ভালো মতো গলে যায়, মানে কমপ্লিটলি এখানে ডিজলভড হয়। ওকে, সো এরকম করতে করতে একসময় দেখবা যে এরপর তুমি যত চিনি দিবা সেইগুলো আর ডিজলভড হবে না, সেগুলো দেখবা যে এখানে নিচে তলানি হিসেবে বা প্রিসিপিটেট হিসেবে নিচে পড়ে আছে। বুঝতে পারছো? সো একটা সলিউশন ঠিক যতটুক সলিউট হাইয়েস্ট তার ক্যাপাসিটি যত, সেই অ্যামাউন্ট সলিউট যদি তার ভিতরে থাকে সেই সলিউশনটাকে আমরা বলি স্যাচুরেটেড সলিউশন। মানে এখানে হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ক্যাপাসিটি। অ্যামাউন্ট অফ সলিউট যতটুক দ্রব্য থাকতে পারতো ঠিক ততটুকুই আছে। অ্যামাউন্ট অফ সলিউট ইজ ইকুয়াল টু ম্যাক্স ক্যাপাসিটি। ওকে, সো এটাকে আমরা বলি স্যাচুরেটেড সলিউশন। দেন আনস্যাচুরেটেড সলিউশন, আচ্ছা স্যাচুরেটেড বাংলাটা বলি না, এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত, এটা হচ্ছে অসম্পৃক্ত। সো অসম্পৃক্ত দ্রবণ কারা? যেখানে হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউটটা লেস দেন ম্যাক্স ক্যাপাসিটি। অ্যামাউন্ট অফ সলিউট যেটা সেটা লেস দেন ম্যাক্সিমাম ক্যাপাসিটি, মানে যতটুক চিনি বা যতটুক সলিউট এখানে ধরা যায় হাইয়েস্ট, মানে হাইয়েস্ট বলতে এরপরে আরও দিলে ওইটা নিচে জমা হবে, বা যতটুক ম্যাক্সিমাম ধরতে পারে তার থেকে যদি কম থাকে সেটাকে আমরা বলি আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত দ্রবণ। ওকে, এবার আসি ওভার স্যাচুরেটেড বা প্রিসিপিটেড সলিউশন, যেটাকে বাংলায় বলা হয় অতিপৃক্ত দ্রবণ। ওকে, অতিপৃক্ত হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউটটা লার্জার দ্যান ম্যাক্স ক্যাপাসিটি, মানে যতটুক ধরতে পারে তার থেকেও যদি বেশি দিয়ে রাখো সেটাকে ওভার স্যাচুরেটেড বলে। ওকে, সো ধরো এইখানে আমি একটা সলিউশন নিলাম, আমি বললাম এই সলিউশনটা সলিউট পার্টিকেল ধরতে পারে 20টা।
20টা সলিউট পার্টিকেল এখানে রাখা যায়। সো এখানে যদি এখন আমি 7টা পার্টিকেল সলিউটে রাখি তাহলে এটা কি একটা আনস্যাচুরেটেড সলিউশন। ওকে, অ্যান্ড এরপর যদি আমি এখানে 20টাই রাখি, ঠিক 20টা ধরতে পারে আমি সেই 20টাই রাখছি। ওকে, এখানে ঠিক 20টা পার্টিকেল রাখছি। সো 20টা পার্টিকেল রাখলে তখন এই সলিউশনটাকে আমি বলবো এটা একটা স্যাচুরেটেড সলিউশন বা সংক্ষেপে স্যাট। এরপর যদি আমি একটা পার্টিকেলও এক্সট্রা দেই তাহলে এই সলিউশনটাকে আমরা বলবো ওভার স্যাচুরেটেড। আর ওই এক্সট্রা পার্টিকেলটা নিচে তলানি হিসেবে বা অধক্ষেপ হিসেবে অথবা প্রিসিপিটেড হিসেবে নিচে জমা হবে। সো আইডিয়াটা বুঝতে পারছো যে স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড অ্যান্ড ওভার স্যাচুরেটেডের মধ্যে ডিফারেন্সটা কোথায়? কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, সো এই আইডিয়াটার পর এবার আমরা এখন সলিউবিলিটি বোঝার জন্য প্রিপেয়ার্ড, যে সলিউবিলিটি অ্যাকচুয়ালি কি বোঝায়। সো এখানে আসি যে একটা সলিউশনের সলিউবিলিটি এইটা দিয়ে আমরা বেসিক্যালি কি বুঝি। সলিউবিলিটি বা দ্রাব্যতা। সো আমাদের সলিউবিলিটির ব্যাপারে চিন্তা করার সময় মাথায় রাখতে হবে যে সলিউবিলিটি হচ্ছে ওয়ান টাইপ অফ কনসেন্ট্রেশন। আমরা যে চ্যাপ্টার 3-তে পড়ে আসছি কেমিস্ট্রি সেকেন্ড পেপারে, অ্যাকচুয়ালি সেইটার মতোই এটা কাইন্ড অফ, পুরোপুরি এক না, বাট এটা অ্যাকচুয়ালি একটা টাইপ অফ কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। অ্যান্ড এটার দুইটা ডেফিনেশন আছে। একটা হচ্ছে ওল্ড ডেফিনেশন, আমরা ফার্স্টে ওল্ড ডেফিনেশনটা শিখব। ওল্ড ডেফিনেশনটা কিছু কিছু টেক্সট বুকে দেওয়া এখনও, আর মডার্ন ডেফিনেশনটা এই হাজারি স্যারের বইয়ে মডার্নটাই দেওয়া। সো আমি বলবো দুইটাই শিখে রাখা ভালো, কারণ দুইটা ডেফিনেশন থেকেই ম্যাথ দিয়ে দেয়। ওকে, সো ওল্ড ডেফিনেশনের সলিউবিলিটি আর মডার্ন ডেফিনেশনের মধ্যে একটু ডেফিনেশনের দিক দিয়ে ডিফারেন্স আছে, বাট আইডিয়াটা অ্যাকচুয়ালি দুই ক্ষেত্রে সেমই, আর এটা ওয়ান টাইপ অফ কনসেন্ট্রেশন। সো ওল্ড ডেফিনেশন অনুযায়ী সলিউবিলিটির ডেফিনেশন হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট, দ্রবের পরিমাণ in gram, amount of solute in gram in per 100 gram solvent. এটাই হচ্ছে সলিউবিলিটির ডেফিনেশন অ্যাকর্ডিং টু দ্য ওল্ড ডেফিনেশন, যে দ্রাব্যতা মানে হচ্ছে প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে সলিউবিলিটি। বাট এইখানে একটু আমি ভুল লিখছি। এখানে একটা টার্ম আমরা এই যে কেন বলতেছি ওয়ান টাইপ অফ কনসেন্ট্রেশন সেটা এখন ক্লিয়ার হবে। এখানে আমরা লিখছি কি অ্যামাউন্ট অফ সলিউট ইন গ্রাম ইন পার 100 গ্রাম সলভেন্ট। এখানে আমরা সাইডে লিখব টু প্রডিউস আ স্যাচুরেটেড সলিউশন। এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট, এর জন্য এটা আলাদা করে লিখলাম, টু প্রডিউস আ স্যাচুরেটেড সলিউশন। একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে প্রতি 100 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে সলিউবিলিটি। অ্যামাউন্ট অফ সলিউট ইন পার 100 গ্রাম সলভেন্ট টু প্রডিউস আ স্যাচুরেটেড সলিউশন। টু প্রডিউস না বলে এখানে তুমি জাস্ট ইন এ স্যাচুরেটেড সলিউশন বললেও পারো, যে একটা স্যাচুরেটেড সলিউশন অলরেডি বানানো আছে, সেটার মধ্যে পার 100 গ্রাম সলভেন্টের মধ্যে কত গ্রাম সলিউট ডিজলভড অবস্থায় আছে সেটাই হচ্ছে সলিউবিলিটি। অ্যান্ড অবশ্যই সেই সলিউশনটা স্যাচুরেটেডই হইতে হবে। এটা যদি আনস্যাচুরেটেড হয় সেখানে সলিউবিলিটি বলতে পারবো না। ক্লিয়ার? তো সলিউবিলিটির ডেফিনেশন এইটা, যে স্যাচুরেটেড সলিউশনে আর 100 গ্রাম সলভেন্টের যত গ্রাম সলিউট ডিজলভ থাকবে সেটাই হচ্ছে সলিউবিলিটি। সো আমরা ওল্ড ডেফিনেশনটা নিয়ে একটু ডিসকাস করি, দেন আমরা মডার্ন ডেফিনেশনটায় আসবো। সো এই সলিউবিলিটিকে আমরা এস দিয়ে এক্সপ্রেস করব, অ্যান্ড আমরা এটার একটা ফর্মুলা বানানোর ট্রাই করি। ফর্মুলাটা মুখস্থ করবো না আমরা, জাস্ট দেখার জন্য, কারণ এটা অ্যাকচুয়ালি কেউই ফর্মুলা দিয়ে করে না, কারণ ম্যাথগুলো ইউনিটারি মেথডের ম্যাথের মতো। আচ্ছা, সো এখানে আমি একটা সলিউশন বানাচ্ছি, যেই সলিউশনে ধরো ভি গ্রাম, আচ্ছা ভি গ্রাম না, ধরো এই সলিউশনটাই হচ্ছে এক্স গ্রাম সলিউট আছে, আর এখানে সলভেন্ট আছে হচ্ছে ওয়াই গ্রাম। আচ্ছা এবার বলো তো তাহলে সলিউশনটার ম্যাস কত? এখানে সলিউশন ম্যাসটা কত?
x প্লাস ওয়াই সিম্পলি। হ্যাঁ, আচ্ছা, এখন এক্স গ্রাম সলিউট আছে আর ওয়াই গ্রাম আছে সলভেন্ট, অ্যান্ড এটা একটা স্যাচুরেটেড সলিউশন। সো এইটার সলিউবিলিটি বলতে কি বোঝায়? দেখো, এটা যদি একটা স্যাচুরেটেড সলিউশন হয়, ওয়াই গ্রাম সলভেন্টের মধ্যে আছে এক্স গ্রাম সলিউট। ওয়াই গ্রাম সলভেন্টের মধ্যে আমরা কতটুক সলিউট রাখছি? এক্স গ্রাম। তাহলে 100 গ্রাম সলভেন্টের মধ্যে কতটুক সলিউট আছে? 100x ডিভাইডেড বাই ওয়াই গ্রাম। সো এটাই হচ্ছে সলিউবিলিটির ফর্মুলা, যেটা আমরা মুখস্থ করবো না কোনোভাবেই। S ইজ ইকুয়াল টু 100x ডিভাইডেড বাই ওয়াই, যেখানে x হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট ইন গ্রাম, y হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট ইন গ্রাম, সলভেন্ট ইন গ্রাম। আচ্ছা, এখন বলো তো যে সলিউবিলিটির ইউনিট কি? এখানে এটাকে কি ইউনিট বলতে পারি? এখানে ইউনিট নাই, এক্স্যাক্টলি। সো এখানে হচ্ছে নো ইউনিট। বাট তুমি যদি গুহ স্যারের বই দেখো, ওইখানে দেখবা যে এটাকে উনি এভাবে একটা ইউনিট দিছে, গ্রাম পার 100 গ্রাম, এরকম একটা 100 গ্রাম H2 এইভাবে লিখছে। এটা খুব অকওয়ার্ড, তারপরে উনি লিখছে অ্যাকচুয়ালি। সো দেখলে যাতে তুমি জাস্ট এটাকে ইগনোর করবা, সিম্পলি দেখবা যে লেখছে সলিউবিলিটি ইজ ইকুয়াল টু 54 ব্র্যাকেটে লেখছে গ্রাম পার 100 গ্রাম। শুধু শুধু এটা অ্যাকচুয়ালি দরকারই নেই, এটা হচ্ছে সিম্পলি 54 মনে করবো আমরা। ওকে, আচ্ছা। সো সলিউবিলিটির কোনো ইউনিট হয় না। অ্যাকচুয়াল ইয়া হচ্ছে যে এই ওল্ড ডেফিনেশন অনুযায়ী সলিউবিলিটি বা দ্রাব্যতার কোনো ধরনের ইউনিট নাই। ওকে, আর ওইটা বের করা খুবই ইজি। কতটুক সলভেন্ট আছে, কত গ্রাম সলভেন্ট আছে, সলিউট আছে, তুমি ওইটা থেকে 100 গ্রাম সলভেন্টে কতটুক সলিউট থাকবে সেটা বের করবা। সো আমাদের ওল্ড ডেফিনেশনের সলিউবিলিটির ডেফিনেশনটা আমরা বুঝলাম। এবার আসি মডার্ন ডেফিনেশন। মডার্ন ডেফিনেশনে কেমিস্ট্রা যেটা করছে যে এত পেঁচায় না বলে, দেখো এটা কি আসলে একটা তোমার সলিউট বাই সলভেন্ট রেশিও, তাই না? এটা দিয়ে আমি বুঝি যে একটা সলিউশনের মধ্যে কি কি রেশিওতে সলিউট আছে। সো এত ঝামেলা না করে আমরা তো এটাকে সিম্পলি একটা কনসেন্ট্রেশনই বলতে পারি, তাই না? সো মডার্ন ডেফিনেশনে আসলে কনসেন্ট্রেশন আর সলিউবিলিটি একই, কিন্তু একটা স্লাইট ডিফারেন্স হচ্ছে কনসেন্ট্রেশন আর সলিউবিলিটি মডার্ন ডেফিনেশনে একই, বাট ওই সলিউশনটা অবশ্যই কি সলিউশন হইতে হবে? স্যাচুরেটেড। যেন তেন সলিউশনের কনসেন্ট্রেশন মানেই তার সলিউবিলিটি তা না। একটা স্যাচুরেটেড সলিউশনের কনসেন্ট্রেশনকে আমরা তার সলিউবিলিটি বলবো। অ্যান্ড মডার্ন ডেফিনেশনে অ্যাকচুয়ালি সলিউবিলিটির ইউনিটও আছে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশনের ইউনিট, উইচ ইজ আমরা যেটা ইউজ করি মোল পার লিটার অথবা মোলার, অথবা হচ্ছে সিম্পলি আমরা গ্রাম পার লিটারেও ইউজ করতে পারি। মানে এটা দেখবা যে কখনো কখনো ম্যাথে মোল পার লিটার বা মোলার দিয়ে ম্যাথ দেয়। ওকে, এটা একটা টাইপ অফ ইউনিট। আবার অনেক সময় গ্রাম পার লিটার দিয়েও ম্যাথ দেয়। ওকে, সো আমরা সবগুলো ভ্যারিয়েশনই দেখব। এইটা খুব বেশি এখন আর প্রচলিত না, ওল্ড ডেফিনেশনে যেটা, এটা গুহ স্যারের বইয়ে কিছু ম্যাথ এই পুরান ডেফিনেশনওয়ালা দেওয়া আছে, বাট ম্যাক্সিমাম কেসে অ্যাকচুয়ালি মডার্ন ডেফিনেশনের ম্যাথই আসবে। বাট আমরা দুইটা কেসই একটু দেখে রাখবো। সো আমরা বুঝতে পারলাম যে সলিউবিলিটি হচ্ছে ওয়ান টাইপ অফ কনসেন্ট্রেশন, বাট কনসেন্ট্রেশন অফ স্যাচুরেটেড সলিউশন। ওকে, সো এখন আমরা একটু ম্যাথ দেখি যে এই সলিউবিলিটি কীভাবে বের করা যায়। আর সলিউবিলিটির কিছু ডিপেন্ডেন্সি আছে, সেগুলো আমরা পরে ডিসকাস করবো। আগে দেখি যে সলিউবিলিটির ম্যাথ কীভাবে করে। ওকে, সো আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। দেখো যে এখানে একটা সলিউশন আছে স্যাচুরেটেড, একটা সম্পৃক্ত দ্রবণ। হ্যাঁ জোহের বলো। হ্যাঁ, মডার্ন ডেফিনেশন হচ্ছে কনসেন্ট্রেশনটাই, এটাই তো মডার্ন ডেফিনেশন। আচ্ছা, সো আমরা একটা ম্যাথ দেখি। দেখো এখানে বললাম একটা স্যাচুরেটেড বা একটা সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, যে সলিউশনটার টোটাল ভলিউম হচ্ছে 200 মিলিলিটার। এটা হচ্ছে ভলিউম অফ সলিউশন। ওকে,
এখন বলা হয়েছে যে এই সলিউশনটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্রিপেয়ার করা, এটা একটা 200 মিলিলিটারের স্যাচুরেটেড সলিউশন। এখন আমি কি করলাম দেখো, এই সলিউশনটা এটা হচ্ছে একটা সোডিয়াম ক্লোরাইডের সলিউশন ছিল, মানে লবণ গুলাইছিলাম এখানে। এখন আমি কি করলাম, এটাকে হিট দিলাম, হিট দিয়ে এটাকে কমপ্লিটলি আমি ইভাপোরেট করে ফেললাম। তাহলে বলো তো যে এখানে কি পড়ে থাকবে এই পটের ভিতরে? আমি যদি হিট দেই এখানে কি পড়ে থাকবে এক সময়, পুরোটা যদি ইভাপোরেট করে ফেলি, এখানে এই ভিতরে কিছু লবণ আছে। ওকে, সো এখানে কমপ্লিটলি ইভাপোরেট করার পর এই পটের ভিতর কারা থাকবে? শুধু সল্টগুলো থেকে যাবে, হ্যাঁ NaCl গুলো থাকবে। মানে ইভাপোরেট করলে এখানে যে সলভেন্ট যেটা আছে সেই সলভেন্টটা হচ্ছে মানে পানি যেটা আছে সেই পানিটা বাইরে চলে যাবে, বাট ওই সলিডগুলা অ্যাকচুয়ালি এটার নিচে পড়ে থাকবে। অ্যান্ড বলছে যে আফটার ইভাপোরেশন, এখানে এটাকে পুরোপুরি ইভাপোরেট করার পর, এটাকে কমপ্লিটলি ইভাপোরেট করার পর দেখা গেল এই নিচে কিছু সল্ট পড়েছিল। ওরা বলে দিছে এই ইভাপোরেশনের পর নিচে দেখা গেছে নিচে হচ্ছে 52.95 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পড়েছিল। ওকে, আচ্ছা বলো তো এই অ্যামাউন্টটা তোমাকে কি সাজেস্ট করতেছে এই সলিউশনের ব্যাপারে? আমি এই সলিউশনটাকে ইভাপোরেট করলাম, সব সলভেন্ট সব পানিকে উড়াই নিয়ে গেলাম, নিচে কিছু লবণ তলানি হিসেবে পড়ে আছে, নিচে পড়ে আছে, বললাম যে ওইটার অ্যামাউন্ট হচ্ছে এত। তাহলে এই সলিউশনটার ব্যাপারে তুমি কি বলতে পারবা এই অ্যামাউন্টটা থেকে? এই অ্যামাউন্টটা এই সলিউশনের কি? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। যে এখানে তাহলে আমাকে ও ইনডাইরেক্টলি কোশ্চেন সেটার সলিউটের ম্যাস বলে দিছে, যে এখানে সলিউট আছে হচ্ছে 52.95 গ্রাম, কারণ সলিউট তো কেউ এখান থেকে উড়ে যায় নাই। সো সলিউট ওই মানে এখানে যতগুলো ছিল সলিউশনে ওই কয়টাই ছিল। ওকে, সো সলিউটের ম্যাস দেওয়া আছে, এটা মুছে দিই। সো এখন আমাদেরকে বলছে ক্যালকুলেট দ্য সলিউবিলিটি of sodium chloride at 30 degree centigrade temperature in 1000 milliliter saturated solution. ওকে, আচ্ছা এখন আমরা একটা জিনিস অলওয়েজ খেয়াল রাখবো যে এই সলিউবিলিটি হচ্ছে আলাদা আলাদা টেম্পারেচার আলাদা আলাদা হয়। এটা আমরা নেক্সট দিন যখন সলিউবিলিটি ডিপেন্ডেন্সি দেখবো তখন দেখবো, বাট এখন একটু আইডিয়া বলে রাখলাম যে সবসময় এই দুইটা টেম্পারেচার একই হবে এই টাইপের ম্যাথে, কারণ টেম্পারেচার আলাদা হলে সলিউবিলিটি আবার চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, সো এখানে আমাদেরকে এই সলিউশনটার সলিউবিলিটি বের করতে বলছে। ওকে, এখানে কোশ্চেনে অনেক সময় এই 1000 মিলিলিটার স্যাচুরেটেড সলিউশন কথাটা লেখা থাকতেও পারে নাও পারে, তোমাকে জাস্ট বলে দিতে পারে ক্যালকুলেট দ্য সলিউবিলিটি অফ সোডিয়াম ক্লোরাইড অ্যাট 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে এইটা অ্যাকচুয়ালি একটা মানে একটা আননেসেসারি ইনফরমেশন, এটা আমাদের লাগবে না, এটা দিতেও পারে নাও দিতে পারে, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। সো এখানে আমরা দেখো সলিউটের ম্যাস দেওয়া আছে, সলিউটের ভলিউম দেওয়া আছে, সলিউশনের ভলিউম দেওয়া আছে, আমরা খুব ইজিলি এখান থেকে ওর কনসেন্ট্রেশনটা বের করতে পারবো না। আর এটা যেহেতু একটা স্যাচুরেটেড সলিউশন, এইটার কনসেন্ট্রেশনটাই আসলে তার সলিউবিলিটি। সো সলিউবিলিটি বের করা মানে এখানে তার কনসেন্ট্রেশন বের করা, অ্যান্ড কনসেন্ট্রেশন বের করা আমরা চ্যাপ্টার 3-তে অনেকবার শিখে আসছি যে 1000 W ডিভাইডেড বাই MV। 1000 W হচ্ছে 52.95 ডিভাইডেড বাই M হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের M কত 23 প্লাস 35.5, V কত 200। ওকে, অ্যান্ড এটা মোল পার লিটার, আচ্ছা, সো এখান থেকে আসে 52.95 ইন্টু 1000 ডিভাইডেড বাই 23 প্লাস 35.5 ইন্টু 200, সো এটা আসে 4.525। এই সলিউবিলিটিটা হচ্ছে 4.525 মোলার। ওকে, সো আমরা মডার্ন ডেফিনেশন ইউজ করে সলিউবিলিটিটা বের করছি, মানে বেসিক্যালি কনসেন্ট্রেশন বের করছি।
আর ওই যে আরেকটা কথা বলছিলাম, মডার্ন ডেফিনেশনে অনেকে এটাকে গ্রাম পার লিটার ইউনিটেও বের করে, তুমি ওইটাও করতে পারতা যে 200 মিলিলিটার সলিউশনের মধ্যে আমার সলিউট আছে 52.95 গ্রাম, তাহলে গ্রাম পার লিটার, তাই না? 1 লিটার মানে 1000 মিলিলিটার, 1000 মিলিলিটারের মধ্যে কতটুকু আছে? 52.95 ইন্টু 1000 ডিভাইডেড বাই 200, সো 52.95 ইন্টু 1000 ডিভাইডেড বাই 200 কত আসে? 264.75, 264.75। সো এই যে অ্যামাউন্টটা, এটাই হচ্ছে তার সলিউবিলিটি, বাট ইন গ্রাম পার লিটার ইউনিট। সো তুমি ইদার এটা লিখতে পারো অর এটা লিখতে পারো, বাট পরীক্ষায় যদি কিছু বলে না দেয় অবশ্যই মোল পার লিটার ইউনিটে লিখবা, ওকে? আর এমনিতে কোশ্চেনে দেখবা অনেক সময় এইটাতেও দেওয়া থাকে, মানে যখন সলিউবিলিটি অ্যামাউন্টটা কোশ্চেন সেটা নিজেই বলে দিবে, এটাতেও দেওয়া থাকতে পারে আবার এটাতেও দেওয়া থাকতে পারে। আমরা এরকম ম্যাথ নেক্সট ক্লাসে দেখব, আজকে জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম যে সলিউবিলিটি অ্যাকচুয়ালি কি বোঝায়। আমরা নেক্সট দিন সলিউবিলিটি আরও ডিটেলসে পড়বো, ওকে? সো আজকে কেমিস্ট্রি এই পর্যন্তই।